গল্পটা শুরু হয় আমেরিকার জাতীয় নির্বাচনকে দেখিয়ে। আমরা 1978 সালে বেরি নামের একজন পাইলটকে দেখতে পাই। তিনি TWA নামের একটা কোম্পানির পাইলট হিসেবে কাজ করে। তবে এই ফ্লাইটের ফাঁকে ফাঁকে সে সিগারেটের স্মাগলিং করে থাকে, যাতে একটু বাড়তি টাকা ইনকাম করা যায়। এরপরে আমরা দেখতে পাই ফ্লাইট শেষ করে এসে একটা বারে সে ড্রিঙ্কস করছে, কিন্তু এরই মাঝে একজন সিআই এজেন্ট তার এই সিগারেট পাচার করার কথা জেনে যায়। এই সিআই এজেন্টের নাম হলো মন্টি। সে সরাসরি বেরিকে জিজ্ঞেস করে যে, তুমি তো সিগারেট স্মাগলিং করে বেশ ভালো টাকায় ইনকাম করছো, তাই না? তখন বেরি তার এই কথা পুরোপুরি অস্বীকার করে যায় আর বলে যে, তুমি কি নিয়ে কথা বলছো আমি তো বুঝতেই পারছি না। তখন মন্টি বলে যে, আমি যে কি নিয়ে কথা বলছি তুমি সেটা ভালো করেই বুঝতে পারছো। তুমি যে ফ্লাইটে করে প্রতিদিন এক দেশ থেকে অন্য দেশে সিগারেট নিয়ে যাও এ কথা কিন্তু আমি জানি। এটা শুনেই বেরিয়ে এবার বলে যে, তুমি কে, সত্যি করে বলো তো। তখন মন্টি বলে যে, এখানে সেন্ট্রাল আমেরিকার কথা বলা হচ্ছে। আমরা সবাই তো আমেরিকাকে আরো বেশি উন্নত করার জন্য কাজ করছি, তাই তোমার মতো লোককে আমাদের অনেক প্রয়োজন। বেরি তখন বুঝতে পারে যে মন্টি সিআই এর একজন এজেন্ট। এটা শুনে মন্টি একটু মুচকি হেসে তাকে একটা কাজের কথা বলে। প্রথমে তো বেরি একটু না করে দেয়, কিন্তু পরে সে ওই কাজটা করতে ঠিকই রাজি হয়। এরপর সে বেরিকে একটা এয়ারপোর্টে নিয়ে আসে আর একটা প্রাইভেট প্লেন গিফট করে। প্লেনটা দেখা মাত্রই তো বেরি অনেক উত্তেজিত হয়ে যায় আর বলে যে, এটা তো খুবই দ্রুত চলে, এটা তো সিআই থেকে আসা, তাই না? মন্টি তখন বলে যে, না, এটা হলো ইন্ডিপেন্ডেন্ট এডুকেশন কনসালট্যান্টের একটা বিমান। তোমার আসল কাজ হচ্ছে আমাকে স্বৈরশাসক দেশের ছবি তুলে দিতে হবে, কিন্তু এই কথাটি তুমি কাউকে বলতে পারবে না, এমনকি তোমার পরিবারকেও না। তোমাকে এখন থেকে সিআই এর এজেন্ট হিসেবে কাজ করতে হবে। আসলে ওই সময় রাশিয়া মানে সোভিয়েত ইউনিয়নের আর আমেরিকার মধ্যে যুদ্ধ চলছিল, তাই বেরির কাজ হলো আমেরিকার বিরুদ্ধে যেসব দেশ বা সংস্থা সোভিয়েত ইউনিয়নকে সাহায্য করছে তাদের ছবি তোলা এবং এই তথ্যগুলোকে উপর থেকে কালেক্ট করা। প্রথমে তো বেরি এই কাজটা করতে একটু ইতস্তত বোধ করছিল, কিন্তু পরে ঠিকই এই কাজটা করতে রাজি হয়ে যায় আর তার সেই TW পাইলটের জবটা ছেড়ে দেয়। আর এর পরের দিনেই একজন সিআই এজেন্ট হয়ে কাজ শুরু করে। যে সংস্থাগুলো আমেরিকার বিরুদ্ধে কাজ করছিল তাদের ছবি তুলতে শুরু করে। যেহেতু ছবি তুলবে তাই মাঝে মাঝে বেরি তার বিমানটাকে একটু নিচে নামাচ্ছিল আর এই সুযোগে শত্রুরা আবার তার বিমানে গুলি করতে থাকে। একটা পর্যায়ে দেখা যায় প্লেনের একটা পাখায় আগুন ধরে যায়, কিন্তু বেরি পাইলট হিসেবে এতটাই দক্ষ ছিল যে সেই একটা পাখা নিয়ে বিমানটা ঠিকই চালিয়ে যায়। বেরির তুলে নেওয়া ছবিগুলো সিআই এজেন্টদের খুব পছন্দ হয়ে যায়। তখন এক অফিসার বলে যে, এই ছবিগুলো কে তুলেছে? তখন মন্টি বলে, এগুলো আমি তুলেছি। এটা শুনেই তো অফিসের সবাই মন্টির অনেক প্রশংসা করে। বেরি তো সিআই এর এই কাজটাতে অনেক খুশি, কারণ বেশ টাকা ইনকাম হচ্ছিল। এরপরে মন্টি বেরিকে আরো একটা কাজ দেয়। এখন তাকে পানামা দেশে যেতে হবে আর ওখানে জেনারেলের সঙ্গে দেখা করতে হবে। বেরির এখানকার কাজ হচ্ছে পিক আপ আর ড্রপ, মানে সেখান থেকে তাকে অনেক নথিপত্র আনতে হবে। এই পানামার জেনারেল আমাদের দেশের সমস্ত গোপনীয় ফাইলপত্র অল্প কিছু টাকার বিনিময়ে আমেরিকান সরকারের কাছে বিক্রি করেছিল। এরপর থেকেই তো বেরি মন্টির কথা মতো প্রত্যেকটা কাজই করে যাচ্ছে। পরে একদিন বেরি কলম্বিয়ার একটা এয়ারপোর্টে তার প্লেনটা ল্যান্ড করায়। সেখানে তার সঙ্গে দেখা করতে দুজন লোক আসে। তারা সেখানে বেরিকে গাড়িতে উঠতে বলে আর তাদের সঙ্গে যেতে বলে। বেরি তো এদের দুজনকে চেনে না, কিন্তু তাদের হাতে বন্দুক থাকায় বেরি বেশ ভয় পেয়ে যায়, তাই বেরিও চুপচাপ গাড়িতে উঠে যায়। কিছুক্ষণ পরই তারা দুইজন বেরিকে একটা বাড়িতে নিয়ে যায়। এখানে জজ নামের একজন লোকের জন্য অপেক্ষা করছিলেন। এরপর যখন জজের সঙ্গে দেখা হয় তখন বেরি বলে যে, তোমরা ভুল করছো, আমি কিন্তু তোমাদের কাউকে চিনি না। তোমার লোকেরা হয়তো বা অন্য কারোর সঙ্গে গুলিয়ে ভুল করে আমাকে বিমানবন্দর থেকে তুলে নিয়ে এসেছে। এ কথা শুনে জজ বলে যে, না না, আমরা কোনো ভুল করিনি, আমরা তোমাদের সম্পর্কে সবই জানি। তুমি আর মন্টি তো সিআই এর এজেন্ট হিসেবে কাজ করো, তাই না? আর এই কারণেই তুমি ছবি তোলার জন্য 3 থেকে 4 বার তোমার দেশে ফিরে যাও। তুমি এমন একজন পাইলট যে সব জায়গায় সব রাস্তায় জানো। জজের মুখে এত কথা শুনে তো বেরি অবাক হয়ে যায় আর বুঝতে পারে যে এই লোকেরা তার সম্বন্ধে সব খোঁজ খবর নিয়েই এসেছে। তাই এবার বেরি জজকে সব সত্যি কথা বলে দেয়। এরপর জজ একটা হেলিকপ্টার
হুইলচেয়ারে করে বেরিকে তার গোপন আস্তানায় নিয়ে যায়। সেখানে তার সঙ্গে ছিল আরো দুইজন। তাদের একজনের নাম হলো কার্লোস আর অন্যজনের নাম হলো পাবলো। তাদের তিনজনের এই দলটিকে বলা হতো ম্যাডেলিন কার্টেল। এই তিনজন হলো কলম্বিয়ার সব থেকে বড় মাদক চোরাকারবারি। এখন ধীরে ধীরে কলম্বিয়ার বাইরে অন্যান্য দেশে তারা মাদক পাচার করতে শুরু করে। তাই এই মাদক পাচারের সহায়তা করার জন্যই তারা বেরিকে এখানে নিয়ে আসে। তারা বেরিকে বলে যে তুমিই পারবে একটা ভালো প্ল্যান করে এই মাদকগুলোকে আমেরিকা নিয়ে যেতে, আর প্রতি কেজি মাদকের জন্য আমরা তোমাকে $200 দিব। এইভাবে কিন্তু তুমি তোমার কাজের বাইরে অনেক অর্থ উপার্জন করতে পারবে। বেরি কিছুক্ষণ এই অফারটা সম্বন্ধে চিন্তা করে আর তারপরে এই কাজটা করতেও রাজি হয়ে যায়। এরপরে বেরি বলে যে এয়ারপোর্টটাকে আর একটু লম্বা করা যায়। তবে বেরির এই কথা শুনে সেখানকার সবাই হাসে। আসলে বেরি এই বিমানটার একমাত্র পাইলট, তার ধরা পড়ার কোনো সম্ভাবনাই ছিল না। এরপরে বেরি প্রথমবার 300 কেজি মাদক নিয়ে প্লেনে ওঠে। তবে সমস্যা হলো প্লেনটি এখন ওভারলোড হয়ে গিয়েছে, এটাকে উড়ানো কঠিন। তাই বেরি বলে যে একটা উপায় আছে, আমি প্লেনটি মাটিতে ল্যান্ড করাবো না, আমি উপর থেকেই মাদকগুলোকে নিচে ফেলে দিব। তারপরে বিমানটি চলা শুরু করে আর মাঝপথেই বেরি ওই মাদকের পেটিগুলো নিচে ফেলে দেয়। তারপর কোনো রকমে বিমানটা নিয়ে নিজ দেশে গিয়ে ল্যান্ড করে। মানে তার প্ল্যান মতো মাদকগুলো একদম ঠিকঠাক ভাবেই সাপ্লাই হচ্ছে। কিছুদিন পরে বেরি তার টাকা নিতে জজদের বাসায় চলে যায়। সেখানে পাবলো আর কার্লোসও ছিল। তারা বেরির এই কাজের জন্য অনেক খুশি হয়। তারা বেরিকে বলে যে তুমি এবার আরো বেশি মাদক পাচার করতে পারবে। কিন্তু ঠিক ওই সময় সেখানে কলম্বিয়ার পুলিশ চলে আসে। তারা জজের বাড়িটা চারদিক থেকে ঘিরে ফেলে। এরপরে পুলিশ জজ সহ তার সব লোকদের গ্রেফতার করে। আর এই সময় বেরি ও তার টাকার ব্যাগ সহ পুলিশের কাছে ধরা পড়ে যায়। গ্রেফতার হওয়ার কিছুক্ষণ পরেই তো জজ আর তার বন্ধুরা খুব সহজেই মুক্তি পেয়ে যায়। কিন্তু বেরিকে তো আর ছাড়াতে আসে না, সে জেলের মধ্যে বন্দী হয়ে থাকে। মন্টি যখন এই খবরটা জানতে পারে সে সঙ্গে সঙ্গে বেরিকে বাঁচাতে চলে আসে। মন্টি বলে যে আমি জানি তুমি অন্য একটা স্মাগলার গ্রুপের সঙ্গে কাজ করছো। আমেরিকান পুলিশ আমার কাছে তোমার এই বিষয়ে জানতে চেয়েছিল। এমনকি লুইজিয়া পিরানা নামের একজন পুলিশ তো তোমার নামে ওয়ারেন্ট বের করে ফেলেছে। আজকে সকাল 6টায় তোমার ফ্যামিলিকে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে যেতে পারে। এখান থেকে ছাড়া পাওয়ার পরই তুমি তোমার পুরো পরিবারকে নিয়ে মিনা নামক একটা শহরে চলে যাবে। তোমার থাকার জন্য আমি ওখানে একটা ঘরের ব্যবস্থা করেছি। আর ওই শহরে থাকলে পুলিশের হাত থেকে তুমি বেশ নিরাপদে থাকবে। এখন মন্টি তাকে যেরকম যেরকম বলে বেরি ঠিক তাই করে। বেরি বাড়ি ফিরে রাতের অন্ধকারে তার পুরো পরিবারকে নিয়ে ওই মিনা শহরের উদ্দেশ্যে রওনা দেয়। সঙ্গে করে শুধুমাত্র নিজেদের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নেয়। কিছুক্ষণ পর যখন তারা ওই শহরে পৌঁছে যায় দেখতে পায় এটা খুবই ছোট্ট একটা শহর। এখানকার বেশিরভাগ জায়গায় ফাঁকা, মানে এখানে মানুষের সংখ্যা খুবই কম। এখানে ভালো কোনো স্কুল, কলেজ বা শপিং মলও নেই। বাড়িতে ঢোকার পর তারা দেখতে পায় বাড়ির পরিবেশ খুব একটা ভালো না। তখনই বাড়ির সামনে মন্টি চলে আসে বেরিকে নিতে। তখন বেরি তার স্ত্রী আর সন্তানদেরকে এই বাড়িতে রেখে মন্টির সঙ্গে বাইরে যায়। মন্টি তখন বেরিকে কাছের একটা প্রাইভেট এয়ারপোর্টে নিয়ে যায়। সেখানে কয়েকটা ছোট্ট প্লেন রাখা আছে। মন্টি বলে যে এখন থেকে এয়ারপোর্টটা পুরোই তোমার, তুমি এটাকে একাই ব্যবহার করবে। এরপর সে বেরিকে অনেকগুলো বাক্স দেখায়। এই প্রত্যেকটা বাক্সে AK-47 বন্দুক রাখা। এই বন্দুকগুলি আমেরিকার নিকারাগুয়া নামক একটা দেশে নিয়ে যেতে হবে। সেখানকার যোদ্ধাদের কাছে এই বন্দুকগুলো পৌঁছে দিতে হবে, যাতে করে তারা এগুলো দিয়ে রুশ সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। আসলে আমেরিকা এভাবে বিভিন্ন উপায়ে সৈনিকদের কাছে বন্দুক পাঠিয়ে যুদ্ধ থামানোর চেষ্টা করছিল। এরপরেই বেরি ওখানে এসে টাকার ব্যাগটা দেখতে পায়, যেটা তাকে জর্জ দিয়েছিল। ওটা দেখতে পেয়ে সে তো অনেক খুশি হয়ে যায়। আর এরপর থেকে সে আবারও মন্টির হয়ে কাজ করা শুরু করে। এরপর বেরি ওখান থেকে কিছু খাবার আর টাকাগুলো নিয়ে তার পরিবারের কাছে ফিরে যায়। কিন্তু বাড়ি ফেরার সঙ্গে সঙ্গেই তো তার স্ত্রী তার উপর প্রচন্ড রেগে যায় আর বলে যে এখানে তো তেমন কিছুই নেই, একটা মানুষ কিভাবে এখানে থাকবে। এরপর বেরি ব্যাগ থেকে টাকা বের করে তার স্ত্রীকে দেয়। তখন তার স্ত্রী বলে যে এই টাকাগুলো তুমি কোথায় পেয়েছো, সত্যি করে বলো তো। তখন বেরি বলে যে আমি তো TW এর কাজ অনেক আগেই ছেড়ে দিয়েছি, এখন CIA এর এজেন্ট হিসেবে কাজ করছি।
এরপরে বেরি সেই নিকারাগুয়া দেশে গিয়ে বিদ্রোহীদের কাছে বন্দুকগুলো সরবরাহ করে আসে আর সেই সঙ্গে সেখানে থাকা বন্দীদের ছবিগুলো তুলে আনে। এর বেশ কিছুদিন কাজ করার পর একদিন ওখানে জর্জ আর তার বন্ধুরা বেরির সঙ্গে দেখা করতে আসে। বেরি তো এখানে জর্জকে দেখে বেশ অবাক হয়ে যায়। তখন জর্জ বলে যে তুমি যাদের জন্য এত কষ্ট করে বন্দুক নিয়ে এসছো তারা তো কোনোভাবেই যুদ্ধ করতে চায় না, তারা তোমার বন্দুকও চায় না, তারা শুধুমাত্র টাকা চায়। এই বন্দুকগুলো আমাদের প্রয়োজন, তাই এখন আমি চাই তুমি ওই বন্দুকগুলো সরাসরি আমার কাছে নিয়ে এসো। তার পরিবর্তে আমাদের কাছ থেকে মাদক নিয়ে তুমি ওই নিকারাগুয়া বাসিন্দাদের দিয়ে এসো, ওরা বেশ খুশি হবে। ভবিষ্যতে এই মাদকগুলোই তারা পাচার করে অনেক অর্থ উপার্জন করতে পারবে, এতে তাদের পেটটাও একটু ভরবে। আর তারপর আবার আস্তে আস্তে আমাদের কাছ থেকে মাদক নিয়ে আমেরিকায় পাচার করা শুরু করবে। তোমাকে এই কাজের জন্য আমরা আগের মতোই টাকা দিব। বেরি এইবার অতিরিক্ত অর্থের লোভে এই কাজটা করতেও রাজি হয়ে যায়। এরপর থেকেই সে একই সঙ্গে সিআই এজেন্ট এমনকি জজের হয়েও কাজ করতে থাকে। দুই জায়গা থেকে তার বেশ টাকা ইনকাম হচ্ছে। কিছুদিনের মধ্যে তার কাজের চাপ এতটাই বেড়ে যায় যে তাকে সাহায্য করার জন্য এরপর সে আরো 4 জন পাইলট নিয়োগ করে। এরপর থেকেই তারা 5 জন জজ এজেন্টের মাদক ব্যবসার জন্য পুরো দমে কাজ শুরু করে দেয়। এরপরে মন্টি আসে বেরির সঙ্গে দেখা করতে আর সে বলে আমি বিমানবন্দরের কাছে একটা প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করতে চাই, আর এখন থেকে তোমার কাজ হবে নিকারাগুয়া থেকে সমস্ত মানুষদের প্রশিক্ষণের জন্য এখানে নিয়ে আসা। মন্টি যেভাবে বলছে এরপর বেরি আর তার সঙ্গীরাও ঠিক সেইভাবে কাজ করছে। আবার একই সাথে তারা জজের মাদকগুলো সারা জায়গায় পাচার করে বেড়াচ্ছে। এইভাবে খুব অল্প সময়ের মধ্যে অনেক টাকার মালিক হয়ে যায় বেরি। ধীরে ধীরে সে মিনা শহরের প্রতিটা ব্যাংকে লাখ লাখ ডলার জমা করতে শুরু করে। টাকা আর সব গহনাগুলো ব্যাংকের প্রত্যেকটা লকার ভর্তি ছিল। আসলে মাদক পাচার করে সে এত টাকা ইনকাম করেছে যে সেগুলো কোথায় খরচ করবে এটাই বুঝতে পারছে না। তার বাড়ির প্রত্যেকটা জায়গায় এখন টাকা দিয়ে ভর্তি, কোনো জায়গায় ফাঁকা নেই। তাই এইবার সে বাড়ির পেছনে মাটি খুঁড়ে সেখানে ব্যাগ ভর্তি টাকা রাখতে শুরু করে। একদিন বেরির বাড়িতে তার ওয়াইফের ভাই আসে যার নাম জেবি। সে আসলে কাজ খুঁজতেই এখানে এসেছে। বেরি তখন বিমানবন্দরকে ক্লিন করার কাজটা জেবিকে দিয়ে দেয়। কয়েক মাস এখানে কাজ করার পর তো হঠাৎ করে খুব দামি একটা গাড়ি কিনে নেয় জেবি। তা দেখে তো বেরি অনেক অবাক হয়ে যায় আর তাকে জিজ্ঞেস করে এত দামি গাড়ি কেনার টাকা তুমি কোথায় পেলে? জেবি বলে যে আমি তোমার হ্যাঙ্গার থেকে টাকা ভর্তি একটা ব্যাগ পেয়েছি, ওই টাকা দিয়েই গাড়িটা কিনেছি। এটা শুনেই তো বেরি তাকে সতর্ক করে দেয় আর বলে যে কারো জিনিস না বলে নেওয়াকে চুরি বলে, আর ভবিষ্যতে তুমি এই কাজ কখনো করবে না। এদিকে ধীরে ধীরে তো আমেরিকার কাস্টমস বিভাগের চোখ পড়তে থাকে বেরির এত ধন সম্পদের দিকে। একদিন মাদক নিয়ে আমেরিকা ফেরার পথে এয়ারফোর্সের একটা আধুনিক বিমান তাকে অনুসরণ করে, কিন্তু সমস্যা হলো এয়ারফোর্সের এই বিমানগুলোর জ্বালানি খুব দ্রুতই শেষ হয়ে যায়। তাই বেরি আর তার সঙ্গীরা তখন বুদ্ধি করে সমুদ্রের ওপর থেকে প্লেন চালানো শুরু করে। আর কিছুক্ষণ পরে দেখা যায় প্লেনটা জ্বালানি ফুরিয়ে যায়, তাই বাধ্য হয়ে বিমানটি নিচে চলে যায়। আর তাই বেরি আর তার সব অ্যাসিস্ট্যান্টরা তো নিরাপদে মাদক নিয়ে আমেরিকায় ফিরে আসে। ওই ঘটনার পর থেকে আমেরিকার এয়ারফোর্স বিভাগ নিয়মিতই তাদের উপর নজরদারি করছিল। একদিন তো শুল্ক বিভাগের 2টা বিমান 2 দিক থেকে বেরিকে পুরোপুরি ঘিরে ফেলে আর তারা দ্রুত বেরিকে নিকটস্থ একটা বিমানবন্দরে অবতরণ করতে বলে। তাই এইবার আর কোনো উপায় না পেয়ে সে তো তার এই মাদক বহন করা বিমানটি রাস্তায় শহরের মাঝখানে একটা জায়গায় ল্যান্ড করায়। তারপরে দ্রুত একটা শিশুর সাইকেল নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর পরের দিন সকালবেলায় পেপারে বের হয় 100 কেজির মাদক সহ পাইলট বেরিকে আটক করা হয়েছে। এই নিউজটা যখন মন্টি দেখতে পাই সে তো প্রচন্ড রেগে যায়। অন্যদিকে দেখা যায় চোরাই টাকা ব্যাগে ভর্তি করে নিয়ে ওই হোটেলে ঢুকছে জেবি, কিন্তু জেবি তখন ওই টাকা ভর্তি ব্যাগ নিয়ে একটা পুলিশ অফিসারের কাছে ধরা পড়ে যায়, কারণ পুলিশ তাকে অনেক আগে থেকেই ট্র্যাক করে যাচ্ছিল। এদিকে পলাতক বেরি তো এই খবরটা পেয়ে প্রচন্ড ভয় পেয়ে যায় যে জেবি আবার পুলিশের মারের ভয় পেয়ে সব কথা বলে না দেয়। জর্জ আর পাবলো তখন জেবির গ্রেফতারের বিষয়টা জানতে পারে। তারা বেরিকে ফোন করে বলে যে এই বিষয়ে তুমি কোনো চিন্তা করো না, আমরা জেবিকে ছাড়ানোর ব্যবস্থা করছি, তুমি শুধু সময় মতো আমাদের মাদকগুলোকে পাচার করতে থাকো। আর তারপরে দেখা যায় তারা সত্যি সত্যি একদিনের মধ্যেই জেবিকে জেল থেকে
ছাড়িয়ে নিয়ে এসেছে। জেল থেকে বের হওয়ার পর বেরি জানতে পারে যে জেভি আসলে পুলিশকে কিচ্ছু বলেনি, কিন্তু তাও বেরি অনেক ভয় পেয়েছিল। তাই সে শহরের বাইরে একটা নির্জন জায়গায় নিয়ে যায় জেবিকে। এরপর বেরি তাকে একটা টাকার ব্যাগ দিয়ে বলে যে যত দ্রুত সম্ভব তুমি এই দেশ থেকে চলে যাও, যাতে কেউ তোমাকে খুঁজেও না পায়। কিন্তু এরপর যখন জেবি ওই গাড়িতে গিয়ে বসে, ঠিক তখনই গাড়িটা ব্লাস্ট হয়ে যায়। আর এটা দেখে তো বেরি অনেক ভয় পেয়ে যায়। তাই সে ওই ব্লাস্ট হয়ে যাওয়া গাড়িটা জঙ্গলের একপাশে গিয়ে লুকিয়ে রাখে। অন্যদিকে দেখা যায় সেই নিকারাগুয়ার লোকরা ফাইটিং এর প্রশিক্ষণ নিয়ে কোনো উপকারই পাচ্ছে না, কারণ তারা তো আসলে মন থেকে কখনো যুদ্ধ করতেই চায় না। তাই মন্টি এবার বলে যে যেহেতু তাদের দিয়ে জোর করে কাজ হচ্ছে না, তাই এখন থেকে তোমার সঙ্গে আমার যে চুক্তিপত্র ছিল, মানে তুমি যে সিআই এজেন্ট হয়ে কাজ করতে, ওটা আর করা লাগবে না। আর আজ থেকে আমার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। ভবিষ্যতে যদি কখনো তোমাকে প্রয়োজন হয় তাহলে আমি তোমাকে আবারও কল করব। কথা বলে মন্টি সেখান থেকে চলে যায়। এখন যেহেতু বেরির সঙ্গে মন্টির আর কোনো সম্পর্ক নেই, তাই এইবার বেরিকে গ্রেফতার করতে 4টি সংস্থার সমস্ত ইন্টেলিজেন্ট অফিসারদেরকে পাঠানো হয়। তারা সবাই মিলে এরপর বেরিকে গ্রেফতার করে অ্যাটর্নি জেনারেলের কাছে নিয়ে আসেন। যেহেতু বেরি গত বহু বছর ধরে এরকম স্মাগলিং এর সঙ্গে যুক্ত, তাই সবাই ভেবেছিল তাকে হয়তোবা বাকি জীবনটা জেলেই কাটাতে হবে। কিন্তু বেরি তখন হাসতে হাসতে পুলিশকে বলে যে তোমরা আমাকে চাইলেও বেশিক্ষণ আটকে রাখতে পারবে না। ঠিক তখনই দেখা যায় আমেরিকান সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে অ্যাটর্নি জেনারেলের কাছে একটা কল আসে, যেখানে বেরিকে মুক্তি দিতে বলা হয়। শুরুতে বেরি ভেবেছিল যে মন্টি হয়তো তাকে আবারও এই বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়েছে, কিন্তু জেল থেকে বেরিয়ে দেখতে পায় এবার তো কাহিনী পুরো ভিন্ন। এখন বেরিকে হোয়াইট হাউসে যেতে হবে। এখানে আসার পর বেরিকে বলা হয় যে তুমি যে পরিমাণ অপরাধ করেছো তার জন্য তোমাকে বাকি জীবন জেলে কাটাতে হবে, কিন্তু তুমি যদি আমাদেরকে সাহায্য করো তাহলে আমরা তোমার অপরাধ ক্ষমা করে দিব, আর তুমি তোমার বাকি জীবন পরিবারের সঙ্গে একজন সাধারণ মানুষ হিসেবে কাটাতে পারবে। এই জন্য তোমাকে আসল ড্রাগ মাফিয়াদের বিরুদ্ধে মাদক পাচারের কিছু প্রমাণ নিয়ে আসতে হবে। এরপরেই তাকে আমেরিকার সরকারের পক্ষ থেকে একটা বড় বিমান দেওয়া হয়। ওই পুরো বিমানটায় অনেক গোপন ক্যামেরা বসানো ছিল, যাতে সে মাদক পাচারের ছবিগুলো তুলে এনে দিতে পারে। এরপরে তো সে একটু ভয়ে ভয়ে তার ওই নতুন বিমানটা নিয়ে জর্জ আর পাবলোর সঙ্গে দেখা করে। বেরিকে এখানে দেখতে পেয়ে তো সবাই অনেক খুশি হয়ে যায়। তারা ভেবেছিল যে বেরি হয়তো আগের মতো আবারও তাদেরকে মাদক পাচার ব্যবসায় সাহায্য করতে পারবে। তাই বেরিকে দেখেই তো তারা আবারও সবাই হুড়োহুড়ি করে কাজ শুরু করে, আর বেরি বিমানটা ভরে মাদক রাখতে শুরু করে। বেরি তখন এসব ঘটনাগুলোর ছবি তুলে রাখছিল, আর তার উপর আবার বিমানে তো ক্যামেরা আছে। এরপরে বেরি ওই ছবিগুলো সরাসরি আমেরিকান সরকারের কাছে দিয়ে দেয়, আর হোয়াইট হাউসের বড় বড় কর্মকর্তারা এই ছবিগুলো পেয়ে তো খুব খুশি হয়ে যায়। কিন্তু কয়েকদিন পরে সরকারের পক্ষ থেকে এইসব ছবিগুলো জনগণের সামনে নিয়ে আসা হয়, যেখানে জর্জ আর পাবলোর সাথে বেরিকেও খুব ভালোভাবেই দেখা যাচ্ছে। বেরি তো ইচ্ছাকৃতভাবেই জর্জ আর তার সমস্ত সঙ্গীদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তাই এখন যে কোনো মুহূর্তেই তো জর্জ আর তার সঙ্গীরা বেরিকে হত্যার চেষ্টা করবে। এই ঘটনায় তো বেরি প্রচন্ড ভয় পেয়ে যায়, কারণ তাকে বলা হয়েছিল এই ছবিগুলো যেন কোনোভাবেই বাইরে ফাঁস না হয়। আর এর কিছুদিন পরেই দেখা যায় পুলিশ এসে বেরিকে অবৈধভাবে মাদক পাচারের দায়ে গ্রেফতার করে নিয়ে যায়, আর সেই সঙ্গে এতদিনের উপার্জনকৃত সব টাকাও বাজেয়াপ্ত করা হয়। বেরি তো ভেবেছিল এইবার বোধহয় তার আর রক্ষা নেই, কিন্তু যখন বেরির কেসটা আদালতে ওঠে তখন বেরিকে মাত্র 1000 ঘন্টা সম্প্রদায়ের সেবা করার জন্য বলে। মানে এটাই হলো বেরির শাস্তি। বেরি তো কিছুই বুঝতে পারছিল না, সে আসলে নিজে থেকে জেলে থাকতে চাচ্ছিল, কারণ ওখানে থাকলে নিরাপদ থাকবে, আর না হলে তো জর্জ তাকে যেখানেই পাবে সেখানেই মেরে ফেলবে। আর এর পরে দেখা যায় সত্যি সত্যি জর্জ বেরিকে হত্যা করার জন্য সেখানে অনেক লোক অলরেডি পাঠিয়ে দিয়েছে, আর তাই বেরি এখন তার পরিবারকে ছেড়ে একটা হোটেলে থাকতে শুরু করে, কারণ সে চায় না তার জন্য তার পরিবারের কোনো ক্ষতি হোক। বেরি তো প্রতিদিন এক একটা নতুন হোটেলে গিয়ে থাকে, একদিনের বেশি সে কোথাও থাকে না। বেরির সবসময় মনে হতো যে জর্জের লোকজনরা হয়তো বা তার গাড়ির মধ্যে বোমা রেখে দিয়েছে, যে কোনো সময় সে মারা যাবে, আর এই জন্যই সে প্রতিবার গাড়ি স্টার্ট দেওয়ার আগে আশেপাশে সবাইকে দূরে সরে যেতে বলে। এইভাবে বেশ কিছুদিন চলতে থাকে। বেরি এখন খুব ভালোভাবেই বুঝতে পারছে আজ হোক বা কাল জর্জ বা তার লোকেরা তাকে অবশ্যই মেরে ফেলবে। তাই এবার ভিডিও ক্যামেরায় তার প্রত্যেকটা দিন, এমনকি তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো রেকর্ড করতে শুরু করে,
যাতে সে মারা যাবার পর সবাই সত্যটা জানতে পারে। আর এভাবে একদিন সন্ধ্যায় দেখা যায় জজের লোকজনরা সত্যি সত্যি বেরিকে তার গাড়ির মধ্যে গুলি করে মেরে ফেলে। বেরির মৃত্যুর পর তো তার সঙ্গে কাজ করতে থাকা অন্য সব পাইলটরা নিজেদের মতো বিভিন্ন জায়গায় চলে যায়, যাতে করে পুলিশ তাদেরকে সহজে খুঁজে না পায়। এদিকে বেরির এরকম মৃত্যুতে তো তার স্ত্রী অনেকটা সমস্যা হয়ে যায়। তাকে এখন বিভিন্ন রেস্টুরেন্টে কাজ করে সংসার চালাতে হয়। মানে অবৈধভাবে খুব অল্প কয়েকদিনই বেরি অনেক টাকা ইনকাম করে ফেলেছিল। কিন্তু অবৈধ টাকায় আসলে কখনো সুখ আসে না, এটা আবারও প্রমাণিত হয়ে গেল।